2 দিন পেছানো হলো জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে 15 অক্টোবরের পরিবর্তে অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন 17 অক্টোবর শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল 15 অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এতে বাংলাদেশের বিগত নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরত চায় বিএনপি। গাজীপুরে দলের স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল ময়দানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোনো দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে। পৃথিবীর কোনো দেশে তা হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে এখনো সক্রিয়, তাই জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা হওয়ার পরে যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে তারা যদি মনে করে ভিন্ন মত পোষণ করবে, রাজপথে যাবে, যেতে পারে। তবে যে দলগুলো গেছে তারা কিন্তু প্রতিনিয়তই বলছে সাধারণ নির্বাচনের ব্যাপারে কোনো রকম দ্বিমত না। অন্যদিকে গাজীপুর মহানগরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক, তার সাথে ধানের শীষের তুলনা যেন মামার বাড়ির আবদার। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন, তাদের প্রভাব খাটিয়ে
তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সাথে বৈঠক হয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় আদর্শিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় জোটের ব্যাপারে আলোচনা হতে পারে। রংপুর নগরীর আবু সাইদ চত্বরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ইতিবাচক, তাই এনসিপি জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে। এই সময় তিনি শেখ হাসিনার শাসন আমলে গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনী, র্যাব, পুলিশের কর্মকর্তাদের আইনের আওতায় আনা সহ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান। আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই, সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে উত্তেজনা সৃষ্টি, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিকেলে কয়েকটি দাবিতে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ আয়োজন করে। এতে কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় জাতীয় পার্টির সমাবেশটি পণ্ড হয়ে যায়। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত কর্মী সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সমাবেশের শুরু থেকেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিকাল 3:30টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা একটা ইট পর্যন্ত ধরে নেই। তারা যদি এইভাবে যদি প্রশাসন হামলা করে, এটা আমরা কাম্য নয় সরকারের কাছে। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। কোনো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল নিষিদ্ধ না, কিন্তু আমরা কিন্তু আমাদের পার্টি অফিসের সামনে আমরা কিন্তু প্রোগ্রাম করতেই পারি। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, সমাবেশ স্থলে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাবেশের অনুমতি ছিল না, 1। 2 নম্বর হচ্ছে এখানে যে এটা তো একটা রাস্তার উপরে তো যে আপনার চেয়ার টেবিল অমুক তমুক দেওয়া, স্টেজ করা, এগুলো কিন্তু রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নাই। আপনারা হচ্ছে এটা সীমিত আকারে ভিতরে করেন, লোকজন থাকুক, দাঁড়ায় থাকে, তারা থেকে বক্তব্য দেন। এরপরে যখন বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিচ্ছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কিছু বেশি আসন পাওয়ার লোভে পিআর পদ্ধতির কথা বলছে কয়েকটি রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অদূর ভবিষ্যতে দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। তাদের দাবি, দেশের মানুষ কাউকে ইচ্ছেমতো সংস্কারের দায়িত্ব দেয়নি। রাজধানীতে এক সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াত ইসলামের পক্ষ থেকে পিআর পদ্ধতির যুক্তি তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে রাজধানীর একটি হলে এই সেমিনারের আয়োজন। সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না। জিজ্ঞেস করেছি পিআর বোঝেন, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। মানুষের দেওয়া ভোটে বেশি ভোট পেয়েছেন, কিন্তু ইলেক্টেড হতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের চেয়ে কম ভোট পেয়েছেন, প্রেসিডেন্ট হতে পারেননি। তারা বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে কতিপয় মানুষের স্বার্থ হাসিল হবে। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে।
রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। এই বিষয়গুলো আমরা সামনে রেখে পিয়ার পদ্ধতিটা গ্রহণ করেছি। ঐকমত্য কমিশনে একমত হয়েছি যে এই মুহূর্তে নিম্নকক্ষে পিয়ার আমাদের জন্য খুব বেশি প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে এতটুকু হতে পারে যে উচ্চকক্ষে যদি পিয়ারটা হয় তাহলে একটা ব্যালেন্স হবে। যদি পিয়ারের মাধ্যমে গঠিত হয় তো সেক্ষেত্রে এই যে মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন, এইটি আসলে থাকে না। পিয়ার চাচ্ছে এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না, এটাই হচ্ছে মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্রের প্রশ্ন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সংবিধানের বাইরে গিয়ে কোনো সংস্কার করার অধিকার কারণ নেই বলেও মনে করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দেয়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনা করে যখন আপনি সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় লক্ষ্যটা কি পিয়ার নাকি অন্য কোনো লক্ষ্য আছে। এটাকে সরকারের উপরে চাপ তৈরি করা। পিয়ারের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ এই দায়িত্ব দেয় নাই। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? কারেন্ট কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে? তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে এখন, এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমরা আসতে হবে আগে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যারা প্রিজাইডিং অফিসার হবেন, যেদিন ইলেকশন হবে সর্বময় ক্ষমতা তাদের দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেওয়া হবে, দরকার হলে পুরো আসনে ভোট বন্ধ করে দেওয়া হবে। বর্তমান কমিশন সহজে ছাড়ার পাত্র নয়। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। সিইসি বলেন, আমাদের সবাইকে মিলে একটা সুন্দর নির্বাচন করতে হবে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের যদি কেউ অর্পিত ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটাকে কমিশন অপরাধ হিসেবে নেবে। যারা প্রিসাইডিং অফিসার হবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দি চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার চায় নির্বাচন কমিশন শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করুক। সেই ক্ষেত্রে সাংবাদিকদের উপর আরোপিত বিধিনিষেধ কমিয়ে আনতে হবে। ডেইলি স্টারের সভাকক্ষে নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা 2025-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায় মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, নির্বাচন উচিত হবে সাংবাদিকদের সাথে বসা। সুষ্ঠু নির্বাচন করতে চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতে হবে বলেও অভিমত প্রকাশ করেন। আজকের যে সময়, আজকের যে টেকনোলজি, এটাতে ইলেকশন কমিশনের সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য, দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক। নির্বাচন কমিশনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট ভেরি ফেয়ার ইলেকশন। আমাদের এতে কোনো স্টেক নাই, আমাদের কোনো পার্টি নাই, আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাল্লাহ। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, উই ওয়ান্ট টু টেল পিপল যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে।
উপদেষ্টা হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, বিগত 16 বছর দুঃশাসন, গুম, খুন ও লুটপাট দেখলাম। অসুস্থ ভয়াবহ ধ্বংসী কাঠামো থেকে আমাদের জাতি হিসেবে অবশ্যই সেফ এক্সিটের দরকার রয়েছে। আসিফ নজরুল বলেন, ভালো আইন করা মানেই পুরো দেশটা পরিবর্তন হয়ে যাবে এটা আশা করা কঠিন। আইন করার ক্ষেত্রে ব্যর্থতার সংখ্যা কম, তবে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে ব্যর্থতা সীমাহীন, কারণ অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেন নাই, সব সময় প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়েছে বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতা জানিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেছেন, তাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছে, এমনকি হামাসের সমর্থক দাবি করে তাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ড্রিক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। শহীদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের উপর অনেক ধরনের নির্যাতন করা হয়েছে। তাদের হাতে পেছনে নিয়ে বেঁধে যেখানে হাঁটু মুড়ে বসানো হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী আগে থেকে মূত্রত্যাগ করেছিল। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। সেটি যতবার তিনি তুলেছেন ততবারই তার উপর চড়াও হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েলের আটক দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন শহীদুল আলম। প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। এটা আমি নিশ্চিত না, আমি একজন আমাকে বলেছে, আমার দেখা নেই, তবে হতেও পারে, গন্ধ দিয়ে হতে পারে, বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে, যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছিল, ইসরায়েলিরা পেশাব করেছিল। তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়া হয়েছে। কাজে এই ধরনের কিছু কিছু হয়েছে। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 25 জন সেনা কর্মকর্তার মধ্যে 15 জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে 14 জন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা, তবে একজন কর্মকর্তার হদিস মিলছে না। শনিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি জানান, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 8 অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া এই নির্দেশ অনুযায়ী আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। আর এই প্রসঙ্গে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্তমান 25 সেনা সদস্য জড়িতদের বিষয়টি খোলাসা করতে এই প্রেস ব্রিফিং। যারা গুম হয়েছে, যারা গুমের শিকার হয়েছেন, এই পরিবারের প্রতি আমাদের সকলের, সত্যি কথা বলে নিচ্ছে, এই যে একটু আগে ধরেন, সকলেরই অসম্ভব রকম আমাদের বেদনা। এ সময় অ্যাডজুটেন্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এখনো হাতে পায়নি সেনা সদর। কিন্তু এটা ঠিক কে কার অভিযোগে, কে কতটুকু দায়ী, কে কতটুকু অপরাধ করেছে, এই বিষয়গুলো ওনারা জানেন, আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের কাছে এখন পর্যন্ত চার্জশিটের কপিটা পর্যন্ত আমরা মানে কি, এটা তো ইন্ডিভিজুয়াল পাবেন। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় নাই।
তবে এরই মধ্যে কর্মরত 15 সেনা কর্মকর্তাকে তারা নিজের হেফাজতে নিয়েছেন, জানিয়ে পলাতক সেনা সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান। এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর যারা অবসরে চলে গেছেন, তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনী প্রস্তুত, তবে পূর্বের চেয়ে এই নির্বাচনে তাদের ভূমিকা বহুল অংশে বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে, অনেক বড়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামীকাল ইতালির রোম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার সকাল 11:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য 1200 টাকার বেশি হয় শিল্প ও গৃহস্থালী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না, অথচ এর দাম 1000 টাকার মধ্যে হওয়া উচিত। সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এলপিজির প্রধান চ্যালেঞ্জ হলো দাম। বর্তমানে 1200 টাকা দামের সিলিন্ডার কিছু ক্ষেত্রে বাজারে 1400 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। তাই দামের নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো অত্যন্ত জরুরি। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো স্বাভাবিক সংকট নয়, এটি একটি পরিকল্পিত অবস্থার ফল যা ক্ষমতাসীন কিছু রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠীর কারণে তৈরি হয়েছে। এটা 1000 টাকার কমে নিচে আসা উচিত। এবং আরো যেটা সমস্যা, যেটা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1400-1500 টাকায়। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা এবং কোনো দায়িত্ব থাকবে না, এটা তো চলতে পারে না। শুরুতেই প্রসঙ্গ বাণিজ্য। দেশের মার্কেটিং পেশাজীবীদের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন ম্যাগি প্রেজেন্টস ফুড অ্যান্ড মার্কেটিং ফেস্ট 50 সফলভাবে সম্পন্ন হয়েছে রাজধানীর একটি হোটেলে। ব্র্যান্ডের প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন 3 শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ড নেতারা। সারাদিন আইটি ইনসাইট ও প্যানেল সেশনে 25 জন বক্তা আলোচনা করেন ইনোভেশন, কনজিউমার ট্রেন্ড, কমপ্লায়েন্স, লিডারশিপ এবং কোলাবোরেশনের মতো বিষয় নিয়ে। পঞ্চমবারের মতো আয়োজিত এই ফেস্টের মূল থিম ছিল ইনোভেশন নরিশেস গ্রোথ। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা মার্কেটিং সেক্টরের উন্নয়নে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং শুভকামনা জানান। ফুড অ্যান্ড বেভারেজের দিক থেকে চিন্তা করলে এটা একটা অপরচুনিটি, কারণ এত মানুষ। সো গ্লোবালি অল গুড অর্গানাইজেশন ওয়ান্টস টু কাম বাংলাদেশ। অলসো বাংলাদেশি বিগ অর্গানাইজেশনস যারা ফুডে ছিল না, তারাও ফুডে আসার চেষ্টা করছে। এখানে যে জিনিসটা হচ্ছে যে দ্য পিপল আর কামিং, স্পেশালি দ্য ইয়াং মার্কেটিয়ার, ইয়াং ব্র্যান্ড প্র্যাকটিশনার যারা আসছে, দে নো হাউ টু ডেভেলপ দ্য মার্কেট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা অচিরেই ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে খুব নতুন কিছু, একেবারে ইনোভেটিভ কিছু একটা নিয়ে হাজির হচ্ছি।
তরুণ প্রজন্মের নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তি নির্ভরতার বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে ম্যানেজমেন্ট FBS ক্লাবে TEDx ধানমন্ডি এই অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে কার্টুনিস্ট, গায়ক, উদ্ভাবক, ডাক্তার সহ বিভিন্ন বিষয়ে পারদর্শী 11 জন বক্তা তাদের আইডিয়া তুলে ধরেন। তরুণ প্রজন্মকে বর্তমান বিশ্বের জ্ঞানের প্রবাহের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে তাদের নিজস্ব অবস্থানে আসার গল্প এবং বিভিন্ন নতুন অনুপ্রেরণামূলক ধারণা দিয়েছেন। জানাবো প্রবাসের সংবাদ। বাংলাদেশি সহ সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া সরকারের বিশেষ মাল্টিপল এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ 6 মাস থেকে বাড়িয়ে 12 মাস করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার সংসদে 2026 অর্থ বছরের বাজেটে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এখন থেকে আবেদন পাওয়ার অপেক্ষায় না থেকে আরও সক্রিয়ভাবে বিনিয়োগকারীদের কাছে এই ইনভেস্টের পাসের প্রস্তাব দেবে। বিশেষ করে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পে বহুজাতিক কোম্পানি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের লক্ষ্য করে এই উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, রেসিডেন্স পাহাড় ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিমও অব্যাহত থাকবে, যার মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারীদের আনা দক্ষ পেশাজীবীদের দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হবে। এই স্কিমের আওতায় সংশ্লিষ্ট বিদেশি পেশাজীবীরা 3 বছর পর্যন্ত এমপ্লয়মেন্ট পাস ছাড়াই দেশে কাজ করার সুযোগ পাবেন।